কোনোদিন চিন্তা করেছেন যে একজন সাধারণ ব্যক্তি যে ছোটবেলায় সবসময় পেপার সেল করে বেড়াতো, সে কিভাবে হয়েছে বিশ্বের সবথেকে বড় ইনভেস্টর? তার মধ্যে কি কোনো জাদু ছিল বা কোনো সিক্রেট স্ট্র্যাটেজি যেটি বিশ্ব জানে না? এই কথাটি হচ্ছে একজন এমন ব্যক্তির ব্যাপারে যে কোনোদিন ফ্ল্যাশি কার বা কোনো দামি কাপড় চোপড়ে কোনো সময় ইন্টারেস্ট নেয়নি, যে কোনোদিন শেয়ার বাজারের দৌড়দৌড়ির মধ্যে কোনো সময় ভাগ নেয়নি, কিন্তু তারপরও সে হয়েছে ওরাকল অফ ওমাহা, ওয়ারেন বাফেট। এবার প্রশ্ন এটি যে উনি এমন কি জানতো যে আমরা সেটা জানি না? ওনার মেথড কি খুব জটিল ছিল বা এত সহজ যে আমরা সবাই সেটিকে নেগলিজেন্সি করেছি? এটি শুধুমাত্র একটি ইনভেস্টরের কথা মোটেই নয়, এটি একটি সে চিন্তার ব্যাপারে একটি এমন মাইন্ডসেটের কথা যেটি পয়সা উপার্জন করাটিকে একটি খেলা মোটেই নয়, আসলে একটি ধৈর্য মনে করেছে। এটিকে একটি খুব ধৈর্যের সঙ্গে এবং বুদ্ধিমানের যাত্রা মনে করেছে। আপনি হয়তো চিন্তা করছেন যে এই বইটি কি শুধুমাত্র শেয়ার মার্কেটওয়ালা লোকেদের জন্য? মোটেই না। এই বইটি ওই প্রত্যেক ব্যক্তির জন্য যে লাইফে ফাইন্যান্সিয়াল ফ্রিডম সবসময়ের জন্য চায়। একবার চিন্তা করুন যে কি হবে যদি আপনি তেমনই চিন্তা করতে লাগেন যেমন ওয়ারেন বাফেট সবসময়ের জন্য চিন্তা করত। কি হবে যদি আপনি নিজেও নিজের পয়সাটিকে এমনভাবে ম্যানেজ করতে পারেন যে ওই পয়সাটি আপনার জন্য কাজ করতে পারে? এই ভিডিওটির মধ্যে আমরা শুধুমাত্র থিওরি শুনব না, আসলে আমরা বাফেটের চিন্তা ভাবনা, ওনার নির্ধারণা, ওনার লস এবং ওনার প্রফিটের ব্যাপারের কিছু সত্য আমরা জানার চেষ্টা করব। এবং সবথেকে ইম্পর্টেন্ট কথা এটি যে আমরা কিভাবে জানব যে একজন সাধারণ ব্যক্তি বাফেটের মতো অসাধারণ নির্ধারণ নিয়ে নিজের লাইফটি পরিবর্তন করতে পারবে। পয়সা উপার্জন করা শুধুমাত্র নম্বরই খেলা নয়, এটি মাইন্ডসেটের একটি যুদ্ধ। এবার চিন্তা করুন যে বাফেট আজকে যদি 25 বছরের হতো তাহলে সে কি ওই নির্ধারণা নিতে পারত? আজকের সময় কি আমরা ওই চিন্তাটিকে আপন করে আগে বাড়তে পারবো? প্রশ্ন অনেক রয়েছে, উত্তর এই বইয়ের ভিতরে লুকিয়ে রয়েছে। আর যদি আপনি ভিডিওটিকে সম্পূর্ণ যদি দেখে থাকেন তাহলে হয়তো উত্তর শুধু উত্তরই পাবেন না, আসলে আপনার চিন্তাটি ওই জায়গায় পরিবর্তন হয়ে যাবে। বইয়ের ভেতরে টোটাল 12টি অধ্যায় রয়েছে আর প্রত্যেকটি লেসনের মধ্যে একটি স্পেশাল জ্ঞান লুকিয়ে রয়েছে। এই ভিডিওটির মধ্যে আমি আপনাকে সম্পূর্ণ 12টি অধ্যায়ের সামারি বলবো, যার থেকে আপনি এই বইয়ের আসল অর্থটি খুব সহজে বুঝে যাবেন। তাহলে আসুন শুরু করি। অধ্যায় 1, ওয়ারেন বাফেটের পরিচয়। একজন সাধারণ চিন্তা থেকে একটি অসাধারণ সফলতা পর্যন্ত। যখন আমরা কোনো আরবপতির কথা আমরা সবসময় শুনি তখন আমাদের মনে প্রায় একটি কথা সবসময়ের জন্য আসে, আমরাও কি ঠিক ওইরকম করতে পারবো? ওয়ারেন বাফেটের কথা শুরু হয় নেব্রাস্কার একটি সাধারণ শহর ওমাহা থেকে, যে জায়গায় একটি সামান্য পরিবারের মধ্যে জন্মগ্রহণ করা একটি বাচ্চা কিছু আলাদা চিন্তা ভাবনা সবসময় রাখত। ওই বাচ্চা অনেক কবার এটি বুঝে গিয়েছিল যে পয়সা কিভাবে উপার্জন করা যায়, কিভাবে সেভিং করা যায় আর কিভাবে ওইটিকে আরও বাড়ানো যায়। কিন্তু সবথেকে স্পেশাল কথা এটি ছিল যে তার দৃশ্য যেটি একটু ভিড় থেকে আলাদাভাবে চিন্তা করত। বাফেট নিজের লাইফের মধ্যে প্রথম স্টক শুধুমাত্র 12 বছরের বয়সে কিনেছিল। ওনার সাথীরা খেলাধুলায় সবসময় মজা নিত, কিন্তু ওনার সবসময় নিউজ পেপার সেলিং করা এবং চুইংগাম বিক্রি করা এবং পয়সা এক জায়গায় করা খুব ইন্টারেস্ট মনে হতো। ওনার প্রথম অনুভব এটি ছিল যে ধৈর্য এবং বুদ্ধিমানের সঙ্গে করা যে কোনো ইনভেস্ট একটি ভালো প্রফিট সবসময়ের জন্য দিয়ে দেয়। যখনই বাজার ডাউনফল হলো তখন উনি ভয় পেয়ে স্টক বিক্রি করে দিল, কিন্তু কিছু সময়ের মধ্যে ওই স্টক পুনরায় দ্রুত গতিতে বাড়ল এবং ওই জায়গা থেকে উনি একটি ভয়তে নেওয়া নির্ধারণা থেকে সবসময়ের জন্য ক্ষতিকারক হয় উনি বুঝতে পারল। এই অধ্যায়ের মধ্যে লেখক খুবই নেসেসিটি একটি কথা বলেছে, বাফেটের সফলতা বুদ্ধিমানী এবং তেজ ব্রেন থেকে বেশি ওনার দৃষ্টিকোণ এবং অনুশাসনের কিছু ফল ছিল। উনি সবসময় ওই সিদ্ধান্তের পরে সবসময় কাজ করেছে যে কোনো বিজনেসের মধ্যে তখনই ইনভেস্ট করবেন যখন আপনি ওইটিকে সম্পূর্ণভাবে বুঝে যান। উনি টেকনিক্যালি কোম্পানির সঙ্গে এবং তার থেকে দূরত্ব সবসময় বানালো এবং এরকম ধরনের বিজনেসে ইনভেস্ট করলো যেটি খুব সহজ ছিল, টিকাও ছিল এবং ভবিষ্যতে প্রফিট দেওয়ার কিছু শক্তি সবসময় রাখত। আর এবার কথা এটি যে বাফেট কোনো দিন শেয়ার মার্কেটটিকে একটি জুয়াঘর মোটেই মনে করেনি।
এটিকে একটি সুযোগ মনে করেছে, যে জায়গায় ধৈর্য, চিন্তা এবং স্থিরতার সঙ্গে কাজ যদি আমরা করি তাহলে অসাধারণ কিছু ফল আমরা সবসময় পাব। উনি কোনো সময়ের জন্য খুব দ্রুত গতিতে ধনী হবার চিন্তা মোটে আপন করল না, আর ওটি ওনার মন্ত্র ছিল আস্তে চলো এবং সঠিক ডাইরেকশনে সবসময় চলার কথা বলেছে। এটি সেই সত্য যেটি আজকের সময় লক্ষ লক্ষ ইনভেস্টররা একটি ডাইরেকশন দেয়। এবার চিন্তা করুন যে আমাদের কাছেও ওই একটি সুযোগ সবসময় রয়েছে। আমরাও কি এরকমই একটি চিন্তা সবসময় আপন করতে পারবো না? পার্থক্য শুধু একটু কি, যে বাফেট কোনো সময়ের জন্য যে কোনো একটি ভিড়ের ভাগ হওয়া থেকে মোটেই নেগলিজেন্সি করেনি। আপনিও কি ভিড় থেকে একটু আলাদা চলার সাহস সবসময় রাখেন? এবার যদি এই অধ্যায়টি আপনাকে চিন্তা করতে সবসময়ের জন্য মজবুর করে দেয় তাহলে মোটেই স্টপ হবেন না, কারণ আগে আসা অধ্যায়তে আমরা এটি জানব যে কিছু গভীর সিদ্ধান্তটিকে, যেটিকে বাফেট ওনাকে একটি বাফেটে পরিবর্তন করেছে। অধ্যায় 2, বৌদ্ধিক ঢাঁচা। ইনভেস্ট করার আগে তার টেকনিকটি সবসময় চিন্তা করবেন। যদি আপনি এমন একটি ম্যাপ সবসময় পেয়ে যান যেটি সিধা আপনাকে সফলতার দিকে সবসময় নিয়ে যায়, তাহলে আপনি কি ওইটিকে ওই জায়গায় সরিয়ে দেবেন? অবশ্যই না। ওয়ারেন বাফেটের জন্য ওনার বৌদ্ধিক ঢাঁচা মানে ইন্টেলেকচুয়াল ফ্রেমওয়ার্ক, ওইটি সেই একটি ছবি ছিল। এই ঢাঁচাটি ওনার একটি চিন্তার একটি চাবিকাঠি হলো, যেটি ওনাকে হাজার হাজার ইনভেস্টারদের একদম আলাদা করে দাঁড় করেছে। এই অধ্যায়ের মধ্যে লেখক আমাদেরকে এটি শেখায় যে ইনভেস্ট শুধুমাত্র একটি কাউন্টিং এবং চার্টের কিছু বাজিগিরি মোটেই নয়। আসলে এটি এমন একটি মানসিক ঢাঁচা, একটি এরকম ধরনের মেথড চিন্তা করার, যেটি আমাদেরকে খুব দ্রুত গতি থেকে সবসময় স্টপ করে এবং সঠিক ডাইরেকশানে চিন্তা করতে সবসময় প্রেরিত করে। যে আমাদের প্রত্যেক ইনভেস্টের আগে নিজের থেকে আগে কিছু না কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন সবসময় করা উচিত। আমরা কি এই বিজনেসটিকে বুঝেছি? এটিকে একটি লম্বা সময় পর্যন্ত সবসময় দেখা যাবে? এর পেছনে কিছু হনেস্ট এবং সক্ষম কিছু নেতৃত্ব রয়েছে? এটি কি একটি সঠিক দামে সবসময় পাওয়া যাচ্ছে? এই প্রশ্নগুলি শুনতে খুব সহজ সবসময় মনে হয়, কিন্তু এটি সেই ফিল্টার যেটি একজন সাধারণ ইনভেস্টরকে একটি মহান নিবেদক হতে সবসময়ের জন্য স্টপ করে। কারণ লোকেরা প্রায় ভিড়ের সঙ্গে সবসময়ের জন্য যায় কোনো কিছু চিন্তা ভাবনা না করে। এই অধ্যায়ের মধ্যে খুবই প্রেরণাদায়ক উদাহরণ সবসময়ের জন্য পাওয়া যায়। কোকাকোলার যখন 1988 সালে বাফেট এর মধ্যে ইনভেস্ট করেছিল, তখন অনেক লোকেরা এটি চিন্তা করছিল যে এরকম ধরনের পুরনো ব্র্যান্ড এখন কোন জায়গায় টিকবে। বাফেট নিজের চিন্তার একটি ঢাঁচ ওই জায়গায় লাগিয়েছিল। উনি এটি দেখেছিল যে এটি এমন একটি ব্র্যান্ড যেটিকে সম্পূর্ণ বিশ্ব সবসময়ের জন্য জানে। লোকেরা প্রত্যেক দিন এটিকে ব্যবহার করে এবং এটির প্রোডাকশন খরচা খুব কম রয়েছে এবং অন্যদিকে প্রফিট মার্জিন অনেক বেশি রয়েছে। উনি কোনো কিছু দেখাশুনো না করে তার ভেতরে ইনভেস্ট করেছে, আর আজকের সময় ওই ইনভেস্ট একটি খুব দামি হয়ে গেছে। বাফেট এই কথাটি বলতো যে রোলিং স্টোনের মতো সবসময় চিন্তা করবেন। যদি ওইটি আজকের সময় চলে, যে এই কারণেই না যে উনি ট্রেন্ডটি ফলো করে, আসলে এই কারণে যে ওনার এটি একটি পরিচয় ছিল। এটি ইনভেস্টের মধ্যেও এটি সত্য। যদি আপনি নিজের একটি চিন্তা সবসময় না তৈরি করেন, তাহলে আপনি সবসময়ের জন্য অন্যদের ভুলের সবসময়ের জন্য শিকার হবেন। লেখক আমাদেরকে এটিও বলে যে ইনভেস্টের মধ্যে সবথেকে ভুল এটি যে বারে বারে চিন্তাটি পরিবর্তন করা। বাফেটের স্ট্রাকচারটি এত স্ট্রং ছিল যে উনি একবার যে নির্ধারণাটি নিত তারপরে সে খুব স্ট্রংলি থাকতো, যত সময় পর্যন্ত বিজনেসের একটি নিব না নাড়াচাড়া হয়ে যায়। এটি একটি কারণ যে উনি অ্যাপেল এবং কোকাকোলার মতো কোম্পানির মধ্যে বছরের বছর থেকে খুব পরিমাণে পয়সা উপার্জন করেছে। এবার এই প্রশ্ন সবসময়ের জন্য ওঠে যে আপনার কাছেও এরকম ধরনের কোনো স্ট্রাকচার রয়েছে, বা আপনি আজ পর্যন্ত শুধুমাত্র ট্রেন্ডের পিছনে সবসময় দৌড়াতেন? যদি আপনি সত্যি একটি স্ট্রং নিবেদক সবসময় হতে চান, তাহলে প্রথমে নিজের চিন্তাটিকে ওই জায়গায় খুব স্ট্রং করতে হবে, কারণ পয়সা ওই জায়গায় মোটেই থাকে না যে জায়গায় ভিড় রয়েছে। আসলে ওই জায়গায় হয় যে জায়গায় গভীরতার সঙ্গে চিন্তা করা একটি নির্ণয় থাকে। যদি এই অধ্যায়টি আপনাকে চিন্তা করতে সবসময় মজবুর করছে, তাহলে আগে আসা কিছু অধ্যায়ের মধ্যে আপনি ওই সব রত্ন সবসময় পাবেন যার থেকে বাফেটের তিজুরি সবসময়ের জন্য ভরা থাকে। অধ্যায় 3, ভ্যালু ইনভেস্টিং। ভালো দাম
জানা এবং বোঝার একটি টেকনিক। আপনি কোনো সময় যেন তার জিনিসটিকে তার ভালো দাম থেকে সস্তা সবসময় কিনেছেন এবং তারপরে এটি অনুভব করেছেন যে এটি তো সোনার একটি খান বের হয়েছে। যদি হ্যাঁ, তাহলে আপনি না জেনে ভ্যালু ইনভেস্টিং ওই জায়গায় করেছেন। কিন্তু ওয়ারেন বাফেট এই সিদ্ধান্তটিকে ওই জায়গায় শুধুমাত্র বুঝেইনি, আসলে এটিকে নিজের লাইফের একটি আধার বানিয়ে নিয়েছে। এই অধ্যায়ের মধ্যে লেখক আমাদেরকে বাফেটের ওই স্পেশাল দৃশ্যের সঙ্গে সবসময়ের জন্য সাক্ষাৎ করাচ্ছে যে ওনাকে লক্ষ লক্ষ ইনভেস্টর থেকে একটু ভিন্ন করে তোলে। সস্তার দামে কিছু ভালো কোম্পানির খোঁজ এবং তার মধ্যে লম্বা সময় পর্যন্ত ইনভেস্ট। ভ্যালু ইনভেস্টিংয়ের বিচার শুধুমাত্র নতুন মোটেই ছিল না, কিন্তু বাফেট এটিকে নিজের গুরু বেঞ্জামিন গ্রাহাম থেকে শিখে একটি নতুন উচ্চতম পর্যন্ত চলে গিয়েছিল। বেঞ্জামিন গ্রাহামের বই দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর বাফেটকে শিখিয়েছিল যে দাম ওইটি যেটি আপনি সবসময়ের জন্য পে করেন, কিন্তু মূল্য ওইটি যেটি আপনি বাস্তবে সবসময়ের জন্য পান। মানে যদি কোনো স্টক 100 টাকার জায়গায় সবসময় পাওয়া যাচ্ছে, তাহলেও তার একটি আসল ভ্যালু 150 টাকা রয়েছে, তাহলে ওই স্টকটি একটি সুযোগ। এই সুযোগটি বাফেট সবসময়ের জন্য চাচ্ছিল। বাফেট কোন সময়ের জন্য স্টকটিকে একটি নাম বা নম্বরের মতো মোটেই দেখেনি, সবসময়ের জন্য ওইটিকে সম্পূর্ণ বিজনেসের রূপে সবসময় দেখেছে। যেমন আপনি বিশ্বাস করুন যে আপনি সম্পূর্ণ কোম্পানিটিকে ওই জায়গায় কিনছেন, এই কারণে সে সবসময়ের জন্য কোম্পানির ফাইন্যান্সিয়াল রিপোর্ট, তার একটি বিজনেস মডেল, ব্র্যান্ড ভ্যালু, লিডারশিপ এবং প্রতিস্পর্ধার মতো কিছু কম্পিটিটিভ অ্যাডভান্টেজটিকে খুব গভীরতার সঙ্গে সবসময় বুঝেছে। একটি এক্সপ্রেস যখন কোম্পানির মধ্যে ঘোটালার কারণে মার্কেটে ডাউনফলের সম্মুখীন হতে হয়েছিল, তখন সব ইনভেস্টাররা তার থেকে খুব দূরে যেতে লাগলো, কিন্তু বাফেট খুব গভীরতার সঙ্গে ওইটি স্টাডি করেছিল এবং পেয়েছিল যে কোম্পানির ব্র্যান্ড এবং গ্রাহক বিশ্বাস এখনও পর্যন্ত খুব স্ট্রং রয়েছে। উনি খুব ভারী মাত্রাতে স্টক ওই জায়গায় কিনেছিল এবং কয়েক মাসের মধ্যে ওই ইনভেস্টটি কয়েক গুণ হয়ে গেল। এই অধ্যায়ের মধ্যে আরেকটি ভাবনাত্মক কিছু কথা লুকিয়ে রয়েছে। বাফেট সবসময়ের জন্য ধৈর্যটিকে নিজের সবথেকে বড় একটি শক্তি মনে করেছে। উনি এই কথাটি বলেছে যে স্টক মার্কেট শুধুমাত্র পয়সা তাদের কাছ থেকে নেয় যারা অধীর রয়েছে এবং তাকে দেয় যারা খুব ধৈর্যের সঙ্গে পেশেন্সের সঙ্গে থাকে। আজকের সময় যে জায়গাতে লোকেরা এক ক্লিকে ধনী হবার জন্য সবসময় ইচ্ছা ব্যক্ত করে, ওই জায়গায় বাফেটের এই চিন্তাটি একটি তাজা হাওয়ার মতো সবসময়ের জন্য মনে হয়। প্রশ্ন এইটি যে আপনিও কি প্রত্যেক ডাউনফলে সবসময় ভয় পান, বা তার মধ্যেও সবসময়ের জন্য সুযোগ খুঁজে বেড়ান, বা শুধুমাত্র তার প্রাইজের পেছনের কিছু পেছনেই সবসময় বেড়ান? যদি আপনি সত্যি বাফেটের মতো হতে চান, তাহলে এখন সময় এইটি যে ভ্যালু ইনভেস্টিংকে ওই জায়গায় বোঝার এবং ওইটিকে আপন করার। কিছু অধ্যায়তে আমরা এটি জানব যে বাফেট কী কী গুণের কোম্পানিগুলি সবসময় চয়েস করত এবং কেন সে কোনো সময়ের জন্য কোনো ফ্যান্সি টেকনোলজিকে ওই জায়গায় হাত দিয়েছিল না। অধ্যায় 4, ব্যবসার কিছু বিশেষতা। কি কি কোম্পানিতে ইনভেস্ট করা উচিত? কল্পনা করুন যে আপনি একটি ক্ষেত ওই জায়গায় কিনতে চাচ্ছেন। আপনি কি এরকম ধরনের ক্ষেত নেবেন যে জায়গায় প্রত্যেক বছর কম ফসল দেয় এবং যার মাটিটি খুব দুর্বল থাকে, বা আপনি এমন ধরনের একটি ক্ষেত নেবেন যে জায়গায় বেশি উপজ হয়, যে জায়গায় পানির ব্যবস্থা খুব ভালো থাকে এবং লম্বা সময় পর্যন্ত প্রফিট দেয়? এই চিন্তাটি ওয়ারেন বাফেটের বিধি, মানে যখন সে যে কোনো একটি কোম্পানিতে যখন ইনভেস্ট করত। এই অধ্যায়তে লেখক আমাদেরকে বলেছে যে বাফেট কি কি বিশেষতা কোম্পানিতে সবসময়ের জন্য ইনভেস্ট করত এবং কেন। বাফেট এটি বিশ্বাস করত যে একটি ভালো কোম্পানির সবথেকে বড় পরিচয় এটি যে সেটির সাস্টেনেবল কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, মানে দীর্ঘকালিক প্রতিস্পর্ধাত্মক কিছু বাড়া। উনি এটিকে ইকোনমিক মোডের নাম দিয়েছে। যেমন পুরনো সময়েতে কিলার চারিদিক দিয়ে খাই সবসময়ের জন্য থাকতো, যেটি উনিকে শত্রুদের থেকে সবসময়ের জন্য বাঁচিয়ে রাখত, ঠিক তেমনই একটি বিজনেসের ভেতরে কোনো না কোনো এমন ধরনের কিছু স্পেশালিটি থাকা প্রয়োজন যেটি তাকে প্রতিস্পর্ধা থেকে সবসময়ের জন্য বাঁচায়। এই স্পেশালিটি একটি ব্র্যান্ড হতে পারে, লয়াল গ্রাহক হতে পারে, কিছু অদ্ভুত বিজনেস মডেল হতে পারে, বা খুবই কিছু টেকনিক্যাল সঞ্চালন হতে পারে। উদাহরণের হিসেবে যদি আমরা দেখি, তাহলে বাফেট সিলেটের মধ্যে ইনভেস্ট করেছিল, কারণ এটি যে প্রত্যেক দিন লক্ষ লোকেরা ওই জায়গায় সেভ করে আর বারে বারে ওই ব্র্যান্ডটিকে ওই জায়গায় কিনতে থাকে।
ব্র্যান্ড লয়্যাল্টি এত বেশি স্ট্রং ছিল যে নতুন প্রতিযোগী ওই জায়গায় মোটেই টিকতে পারতো না। ঠিক এরকমভাবে কোকাকোলার নাম শোনার সঙ্গে লোকেদের মুখের পরে যে হাসি সবসময় চলে আসতো ওটি এটির একটি আসল শক্তি এবং পাওয়ার। একটি এমন ধরনের ব্র্যান্ড যেটি লোকেদের অভ্যাসের মধ্যে সবসময়ের জন্য পার্টিসিপেট করত। লেখক সবসময় এই কথাটি বলেছে যে বাফেট সবসময় ওই কোম্পানির মধ্যে সবসময় থাকতো যার বিজনেস মডেলটি খুবই সহজ এবং বোঝার যোগ্য হতো। উনি ওইসব কোম্পানিতে কোনো দিন এরকমভাবে ইনভেস্ট করেনি যার অপারেশন বা প্রফিট মার্জিন খুব জটিল হয়ে যেত। ওটি যতই ট্রেন্ডে থাকুক নাকি টেকনোলজি কোম্পানির মধ্যে উনি লম্বা সময় পর্যন্ত সবসময়ের জন্য দূরত্ব বানিয়ে রাখত, কারণ ওটি খুব দ্রুত গতিতে পরিবর্তন হতো। এবং বাফেটের সিদ্ধান্ত এটি ছিল যে সবসময় ওই বিজনেসে ইনভেস্ট করুন যেটিকে একটি মূর্খ জন্য সবসময় চালাতে পারে, কারণ একদিন ওই মূর্খটি সবসময়ের জন্য চালাবে। বাফেটের আরেকটি স্পেশাল কথা ছিল, সে ম্যানেজমেন্টের খুবই হনেস্টি এবং টেকনিকটিকে সবসময়ের জন্য মহত্ব দিত। উনি এই কথাটি বলেছিল, যদি কোনো কোম্পানির নেতা সবসময়ের জন্য বুদ্ধিমান, স্পষ্ট চিন্তাভাবনা এবং শেয়ার হোল্ডারের প্রতি সবসময়ের জন্য হনেস্ট থাকে তাহলে ওই কোম্পানি সবসময়ের জন্য টিকে থাকবে। উনি সবসময়ের জন্য এরকম ধরনের সিইওকে সবসময় পছন্দ করেছে যে কোম্পানির ভালোর জন্য সবসময় কাজ করে, না শুধুমাত্র নিজের বোনাসের জন্য। এবার আপনি চিন্তা করুন যে আপনিও এরকম ধরনের কোম্পানিটিকে সবসময় জানার চেষ্টা করবেন যার ব্র্যান্ডটি সবসময় স্ট্রং রয়েছে, বিজনেস মডেল ক্লিয়ার রয়েছে এবং যেটি বছর পর বছর সবসময়ের জন্য উপার্জন দিতে পারে, বা আপনি এমন শুধুমাত্র শেয়ারের দামটির দিকে সবসময় ইনভেস্ট করছে। এই অধ্যায়টি আমাদেরকে সবসময় শেখায় যে যদি আমরা সত্যি নিজের পরিশ্রমের উপার্জনটিকে সবসময় যদি বাড়াতে চাই তাহলে আমাদেরও বাফেটের মতো খুব গভীরতার সঙ্গে চিন্তা করে কোম্পানির চয়েসটি ওই জায়গায় করতে হবে। অধ্যায় 5, প্রবন্ধকীয় কিছু উৎকৃষ্টতা। লিডারশিপ একটি ভাষ্য এবং খুবই ভালো একটি চেহারা। আপনি এমন কোনো ক্যাপ্টেন পরে বিশ্বাস করতে পারেন যে কোনো সময় নিজে কোনো নৌকা চালায়নি। এটি এমনই ঠিক নজর দৃশ্য ওয়ারেন বাফেটের ছিল। যখন কথা এই জায়গায় আসতো যে কোনো কোম্পানির মধ্যে ইনভেস্টের ব্যাপারে, এই অধ্যায়ের মধ্যে লেখক সবসময়ের জন্য বলে যে বাফেট কোনো সময়ের জন্য শুধুমাত্র কোম্পানির উপার্জন বা ব্র্যান্ডের দমের পরে সবসময় ইনভেস্ট মোটেই করেনি। সে সব থেকে আগে এটি দেখেছিল যে ওই কোম্পানিটিকে কে চালাচ্ছে, কারণ একটি অবাক করা বিজনেস যদি ভুল হাতে চলে যায় তাহলে ওটি সবসময় ডুবতে পারে, এবং একটি অ্যাভারেজ বিজনেসও খুবই ভালো একটি নেতৃত্বে থাকে তাহলে ওটি সবসময় অদ্ভুত করতে পারবে। বাফেট এই কথাটি বলতো যে কোনো কোম্পানির আসলে একটি ছবি তার একটি প্রবন্ধন হতে পারে। সে সবসময়ের জন্য এরকম ধরনের ম্যানেজমেন্টটিকে সবসময় প্রাথমিকতা দিত যে খুব হনেস্টি, দূরদর্শী এবং শেয়ার হোল্ডারের প্রতি সবসময়ের জন্য দায়িত্ববান থাকে। ওনার এটি একটি স্পষ্ট নিয়ম ছিল যে যদি লিডার নিজেকেই একটি মালিক মনে করে এবং পাবলিকের পয়সাটিকে খুব দুর্ব্যবহার করতে লাগে তাহলে কোম্পানি যতই খুব প্রফিটেবল হোক নাকি তার থেকে দূরত্ব বজায় রাখাই খুব ভালো। একটি ভালো উদাহরণ এই জায়গায় রয়েছে যে জিসিও কোম্পানির। যখন বাফেট প্রথমবার এর পরে নির্ভর এবং ইনভেস্ট করেছিল তখন তার বিজনেস মডেল থেকে বেশি পরিমাণে সিওর চিন্তাভাবনা থেকে সবসময় প্রভাবিত ছিল। জিসিওর নেতৃত্ব করা ব্যক্তি শুধুমাত্র একটি সাদা জীবন ব্যতীত করত, আসলে ওটি সে কোম্পানির প্রত্যেক ভাগটিকে নিজে থেকে বুঝতে হতো। সে কোনো দিন পয়সাটির বরবাদি মোটেই দেখেনি, ফালতু বিজ্ঞাপন বা দেখা কোনো সময় দেখায়নি, আর প্রত্যেক নির্ধারণায় লং টার্ম একটি চিন্তা ভাবনা রেখেছিল। এটি সেই স্পেশালিটি ছিল যেটি বাফেটকে যে কোনো একটি সিইওর মধ্যে সবসময় প্রয়োজন পড়ত। বাফেট সবসময়ের জন্য এই কথাটি বলেছিল যে আমি এইরকম ধরনের ম্যানেজারকে পছন্দ করি যে কোম্পানিটিকে এইভাবে চালায় যেমন তাদের নিজেরই রয়েছে। সে সিইও যে ফালতু খরচাতে সবসময়ের জন্য কটৌতি করত আর যে নির্ধারণটি নিতে ভাবনার সঙ্গে নয় আসলে তর্কের সঙ্গে সবসময় কাজ করত, ওটি ওনার একটি আদর্শ লিডার ছিল। লেখক এই জায়গায় একটি গভীর কথা রেখেছে যে আজকের সময় শুধুমাত্র যারা ইনভেস্ট করে তারা শুধুমাত্র শেয়ারের দাম, রেশিও এবং চার্ট প্যাটার্ন দেখে। এটি তারা বোঝে না যে এই কোম্পানির ভেতরে কি রয়েছে, কিভাবে সেটি চিন্তা করে এবং কোন ডাইরেকশনে এটি নিয়ে যাওয়া হচ্ছে। বাফেটের দৃশ্য শুধুমাত্র কাউন্টিংয়ের পরেই নয়, আসলে মানুষের পরও সবসময় থাকতো
এবার আপনি নিজের থেকে চিন্তা করুন যে আপনি কি শুধুমাত্র কোম্পানির গ্রাফটিকে দেখে সবসময় বিশ্বাস এটি করে নেবেন, বা এটি জানার সবসময় চেষ্টা করবেন যে ওই জাহাজটি কে চালাচ্ছে। এই অধ্যায়টি আমাদেরকে এটি চিন্তা করতে সবসময়ের জন্য মজবুর করে দেয় যে শুধুমাত্র পয়সা উপার্জন করার ক্ষুধা থেকে এটি ভালো যে বুদ্ধিমানের সঙ্গে ওই জায়গায় ইনভেস্ট করা এবং বুদ্ধিমানের সঙ্গে ওই জায়গা থেকে আসে। যখন আপনি কোনো কোম্পানির নেতৃত্বে ওইটিকে যাচাই করতে শিখে যাবেন। অধ্যায় 6 বিত্তীয় সিদ্ধান্তর একটি বোঝা নম্বরের ওইটি সত্য যেটি সবাইকে মোটেই দেখতে পারে না। যদি আপনারও কোনো কোম্পানি এই কথাটি বলে যে এই বছর শুধু 500 কোটি টাকা সে উপার্জন করেছে, তাহলে আপনি কি তারপরে চোখ বুজে ওই বিশ্বাস করে নেবেন? হয়তো হ্যাঁ, কিন্তু ওয়ারেন বাফেট সে মোটেই এটি করতো না। ওনার জন্য শুধুমাত্র উপার্জনের কাউন্টিংটি মোটেই ইনাফ ছিল না। সে সবসময় জানতে চাইতো যে এই পয়সাটি কিভাবে উপার্জন করা হয়েছে, কোন জায়গা থেকে আনা হয়েছে। এই অধ্যায়ের মধ্যে লেখক সবসময়ের জন্য এই কথাটি বলেছে যে বাফেট কিভাবে প্রত্যেক কোম্পানির বিত্তীয় বিবরণটিকে ওই জায়গায় পড়তো। যেমন কোনো মানুষ একটি এক্স-রে সবসময়ের জন্য দেখা যায়, সব কিছু ওই জায়গায় ক্লিয়ার দেখা যায় এবং ভিতর পর্যন্ত। বিত্তীয় জীবনের মধ্যে অনেকগুলি এরকম জটিল শব্দ সবসময় থাকে, ইপিএস, রো, ফ্রি ক্যাশ ফ্লো। কিন্তু বাফেট এই সব কিছুর ব্যবহার খুব সরলভাবে সবসময়ের জন্য করত। ওনার ফোকাস সবসময়ের জন্য ওইসব জিনিসের পরে থাকতো যেটি কোম্পানির আসল একটি হেলথটিকে সবসময়ের জন্য প্রেজেন্ট করত। এই উপার্জনটি কি সবসময়ের জন্য টিকাও রয়েছে? কোম্পানি কি সবসময় ধারের মধ্যে ডুবে রয়েছে? এর পেছনে কোনো নগদ ক্যাশ রয়েছে? এর পুঁজির ব্যবহারটি বুদ্ধিমানের সঙ্গে সবসময়ের জন্য করা হয়েছে। একবার উনি এই কথাটি বলেছিল যে একজন মূর্খ লোকও পয়সা সবসময়ের জন্য উপার্জন করতে পারে, প্রফিট দেখাতে পারে, কিন্তু সত্যিকারের ইনভেস্টার সে হয় যে নগদের বাও ক্যাশ ফ্লোটি সবসময়ের জন্য দেখে। উদাহরণের জন্য যদি কোনো কোম্পানি এটি দেখায় যে তার লাভ 100 কোটি টাকা রয়েছে কিন্তু তার ব্যাংকের ভেতরে শুধুমাত্র 5 কোটি টাকাই সেভিং রয়েছে, তাহলে বাফেট ইনস্ট্যান্টলি ওই জায়গায় সতর্ক হয়ে যেত, কারণ সে জানতো যে প্রফিট কাগজের পরে থাকে কিন্তু ক্যাশ ফ্লোই ওইটি আসলে একটি শক্তি। এই অধ্যায়ের মধ্যে একটি ইন্টারেস্টিং উদাহরণ দেওয়া হয়েছে সি ক্যান্ডিসের। যখন বাফেট এই কোম্পানির ভেতরে সবসময়ের জন্য কিনেছিল তখন তার রেভিনিউ এত বেশি বড় মোটেই ছিল না, কিন্তু তার নগদী প্রবাহ মানে ক্যাশ ফ্লো খুবই স্ট্রং ছিল। গ্রাহক প্রত্যেক দিন ক্রিসমাস এবং উৎসবের পরে এর একটু মিষ্টি সবসময়ের জন্য কিন্তু গ্র্যান্ড লয়্যাল্টি খুব জবরদস্ত ছিল এবং খরচা খুব কম ছিল। বাফেট এটি দেখেছিল যে এটি একটি ছোট বিজনেস রয়েছে, কিন্তু অনেকেই সঠিক এবং বিশ্বাসতম একটি নগদ নির্মাণ সবসময়ের জন্য করত এবং এটি ওনার জন্য একটি আসল সোনা ছিল। লেখক এই কথাটিও বলেছে যে বাফেট কোনো দিন ট্রেন্ডি ফাইন্যান্সিয়াল টার্মসের পেছনে সবসময়ের জন্য ভাগার ভুল মোটেই করেনি। সে এই কথাটি বলতো যে যদি কোনো জিনিস 5 মিনিটের মধ্যে বোঝা না যায় তাহলে আমি তার মধ্যে ইনভেস্ট মোটেই করি না। উনি ইনভেস্টটিকে একদম সাধারণ কথাতে সবসময়ের জন্য শিখেছিল। এবার আপনি চিন্তা করুন যে আপনি কোনো দিন কোনো কোম্পানির ব্যালেন্স শিট সবসময়ের জন্য দেখেছেন, বা আপনি কি কোনো দিন শুধুমাত্র ব্রোকারের সাজেশনের পরে বা টিভি অ্যাঙ্কারের কথার পরে বিশ্বাস করে ইনভেস্ট করেছেন, যেটি কাগজে সবসময় লুকিয়ে থাকে কিন্তু সত্যটিকে সবসময়ের জন্য উজাগার করে। এবং এটি একটি মেথড ধনী হবার একটি, এবং চোখ খুলে ওইটি পড়া এবং ব্রেনের সঙ্গে সবসময় চিন্তা করা। অধ্যায় 7 শেয়ারের দাম হয়েছে আসলে একটি মূল্য। ভ্রমের দুনিয়া থেকে সত্যর দিকে যাওয়া। মনে করে নিন যে আপনার সামনে একটি সোনার আংটি রয়েছে যার মূল্যটি মার্কেটের মধ্যে 50,000 টাকা রয়েছে। যদি আপনি এটি জেনে যান যে ওইটি আসলে সোনার একটি নয়, আসলে শুধু দেখতেই ঠিক ওইরকম রয়েছে, তাহলে আপনি কি ওইটিকে সবসময় কিনবেন? অবশ্যই না। ঠিক তেমনই বাফেট এটি সবসময় বিশ্বাস করত যে শেয়ার বাজারের মধ্যে মূল্য তার একটি বাস্তবিক মূল্যটিকে মোটেই দেখায় না। এই অধ্যায়তে লেখক ওই গভীর পার্থক্যটিকে ওই জায়গায় উজাগার করছে যেটি সাধারণ ইনভেস্টরদের ওই জায়গায় বুঝতে হবে। বাফেট শেয়ারটিকে শুধুমাত্র কাগজের একটি টুকরো মোটেই মনে করেনি, ওটিকে একটি আসল বিজনেসের একটি ভাগ মনে করেছে। সে এটি সবসময় শুনত, যদি এইটি মানে এই সম্পূর্ণ বিজনেসটিকে আমি একা কিনে নিই তাহলে কি আমি এর থেকে প্রফিট পাবো? এই চিন্তাটি ওনার একটি ইনভেস্ট রণনীতির একটি রিড হার্ডি ছিল।
যখনই লোকেরা শেয়ার বাজারের আওয়াজের পরে সবসময় নাড়াচাড়া করত, তখনই কোনো সময় গতির সঙ্গে, কোন সময় মন্দির সঙ্গে, তখন বাফেট সবসময় শান্ত থাকতো। সে ভাবনার পরেই নয়, আসলে মূল্যের আধারের পরে ওই জায়গায় ইনভেস্ট করত। ওনার এর থেকে মোটেই পার্থক্য আসতো না যে কোনো স্টকের ভাবটি আজকে উপরে গিয়েছে বা নিচে। ওনার ফোকাস সবসময় থাকতো ওই কোম্পানির একটি আসল শক্তির পরে। উনি একবার একটি কোকাকোলার শেয়ারটিকে ওই জায়গায় কিনেছিল যখন সবাই এই কথাটি বলছিল যে এই পুরনো একটি বিজনেস, এবার এর মধ্যে কোনো গ্রোথ পোটেনশিয়াল নেই। তখন বাফেট এটি দেখেছিল যে কোম্পানির ব্র্যান্ডটি ওই জায়গায় খুব স্ট্রং রয়েছে, বিশ্ব জুড়ে শুধুমাত্র ওনার নেটওয়ার্ক রয়েছে এবং লোকেদের অভ্যাস ওই জায়গায় হয়ে গেছে, মানে এর একটি বাস্তবিক মূল্য শেয়ারের ওই সময়ের একটি মূল্য থেকে অনেক বেশি ছিল। এই জায়গায় লেখক খুবই স্ট্রং একটি প্রশ্ন সবসময়ের জন্য উঠছে যে আপনি কোনদিন এরকম ধরনের প্রোডাক্ট সবসময় কেনেন যেটি খুবই কস্টলি হয় এবং কাজের মোটেই হয় না? উত্তর হচ্ছে না। তারপর আমরা এমন ধরনের স্টক কেন কিনি? কেন যে ওটি খুব কস্টলি দামে বিক্রি হচ্ছে কিন্তু ওর পেছনে বেশি একটি মজবুত কোনো বিজনেস না থাকে? বাফেট এই ভ্রমটিকে মিস্টার মার্কেট নামে একটি কাল্পনিক ভাগের একটি সবসময়ের জন্য বুঝছে। মিস্টার মার্কেট প্রত্যেক দিন আপনার দরজায় আসে এবং আলাদা আলাদা ধরনের শেয়ার বিক্রি করার সবসময়ের জন্য চেষ্টা করে, কোনো সময়ের জন্য সস্তা, কোনো সময়ের জন্য কস্টলি। আপনার বুদ্ধিমানী ঠিক এর মধ্যেই থাকবে যে আপনি কোন সময় না বলবেন এবং কোন সময় হ্যাঁ। যখনই বাকি সময় ভয় পেয়ে বিক্রি করছে তখন সস্তাতে ওই জায়গায় কেনা, এবং যখন সবাই লালচের সঙ্গে ওই জায়গায় বিক্রি করছে তখনই ওই জায়গায় দূরত্ব বজায় রাখা। এটি হয় একটি আসল বুদ্ধিমানের কাজ। এই অধ্যায়টি এমন একটি চিন্তা সবসময়ের জন্য দেয় যেটি আপনাকে সাধারণ ইনভেস্টর থেকে একদমই ভিড় থেকে আলাদা করে তোলে। এটি আমাদেরকে সবসময় শেখায় যে আপনি যদি বাজারের আওয়াজ থেকে একটু উপরে উঠে সবসময় চিন্তা করেন তাহলে আপনি মূল্যের মধ্যেই নয়, আসলে মূল্যের মধ্যে ইনভেস্ট করাটি শুরু করে দেবেন এবং ওই জায়গা থেকেই আপনার বিত্তীয় স্বাধীনতার একটি আসল শুরু হয়ে যাবে। অধ্যায় 8, অনুশাসনের একটি শক্তি, লম্বায় ওয়েটিংয়ের একটি মিষ্টি ফল। কল্পনা করুন যে আপনার কাছে একটি বিচি রয়েছে যেটিকে মাটিতে রোবার পরে প্রত্যেক দিন ওটিকে পানি দিতে হবে, কিন্তু ফল আসতে বছর পর বছর লেগে যেতে পারে। আপনি কি প্রত্যেক দিন কোনো পরিশ্রম ছাড়া বা কিছু সপ্তাহ পরে ওই জায়গায় হার মেনে নেবেন? ওয়ারেন বাফেটও এটি করেছিল। নিজের ইনভেস্টরকে ওই জায়গায় সময় দিয়েছিল, ধৈর্য রেখেছিল এবং সবথেকে স্পেশাল কথা, অনুশাসন কোনো সময়ের জন্য সে ভাঙেনি। এই অধ্যায়ের মধ্যে লেখক এই কথাটি বলে যে কিভাবে অনুশাসন এবং ধৈর্য ওয়ারেন বাফেটের সবথেকে বড় একটি অস্ত্র হয়ে দাঁড় হয়ে রয়েছে। বাজারের মধ্যে প্রায় লোকেরা ত্বরিত লাভের সবসময়ের জন্য তল্লাশে থাকে। কোনো শেয়ার 2 দিনে 10% পর্যন্ত যদি বেড়ে যায় তাহলে বিক্রি করে দিত। নেক্সট মাল্টিব্যাগারের তল্লাশে সবসময়ের জন্য সে লেগে যায়, কিন্তু ওয়ারেন বাফেটের চিন্তা এটি ছিল যে যদি কোনো বিজনেস মজবুত হয় তাহলে যত লম্বা সময় পর্যন্ত তার সঙ্গে ব্যতীত করবেন তত সময় পর্যন্ত বেশি লাভ উপার্জন করতে পারবেন। উনি কোকা কোলার এবং আমেরিকান এক্সপ্রেসের মতো কিছু কোম্পানিতে সবসময় দশকের দশক পর্যন্ত ইনভেস্ট করেছে, কারণ সে এটি বিশ্বাস করেছিল যে সময়ের সঙ্গে সঙ্গে এই কোম্পানি আরও বেশি স্ট্রং হয়ে যাবে। লেখক এই কথার পরে সবসময়ের জন্য মনোযোগ দেয় যে অনুশাসনের মানে শুধুমাত্র স্টকটিকে সবসময় ধরে রাখা মোটেই নয়, আসলে এটিকে সঠিক সময় এবং সঠিক সময় একটি ডিসিশন নেওয়াও। ওয়ারেন বাফেট এরকম ধরনের অবসরকে নাও বলেছে যে জায়গায় বাকি লোকেরা সবসময় পড়ে গিয়েছিল। বাফেট এইরকম অনেক সুযোগকে না করে দিয়েছে যেগুলির পরে বাকি লোকেরা হার মেনেছিল, শুধুমাত্র ওনার নিবেশ সিদ্ধান্তের সঙ্গে সবসময় মেল খাত না, এই কারণে মোটেই না। সে কোনো দিন ভিড়ের পিছনে মোটেই ভাগেনি। যখনই .com ডবল এসেছিল এবং সব ইনভেস্টাররা টেকনোলজি স্টকের পরে পয়সা সবসময়ের জন্য লাগাচ্ছিল, বাফেট ওই জায়গায় ক্লিয়ারলি মানা করে দিয়েছিল, আমার যদি এটি বুঝতে না পারি তাহলে আমি পয়সা মোটেই লাগাই না। এরকম যখন বাবল ফুটল তখনই ওনার ওই অনুশাসন ওনার জিতের একটি কারণ হলো। আরেকটি প্রেরণাদায়ক উদাহরণ এটিও রয়েছে যে কিভাবে উনি বেঞ্জামিন গ্রাহামের মার্জিন অফ সেফটির চিন্তাটিকে ওই জায়গায় আপন করেছিল, মানে যে কোনো স্টকটিকে তার বাস্তবিক দাম থেকে খুব সস্তাতে কেনা, কারণ ভবিষ্যতের কিছু রিস্ক থেকে নিজেকে সবসময়ের জন্য সুরক্ষিতের জন্য আমরা রাখতে পারি। এটি খুবই সহজ একটি কাজ মোটেই ছিল না। অনেক কবার মাসের পর মাস কোনো ভালো একটি সুযোগ মোটেই আসতো না।
আর বাফেট ওই জায়গায় ওয়েট সবসময় করতেই থাকতো, যেমন শিকার নিজের সঠিক শিকারের জন্য সবসময় করে, শান্ত এবং সতর্ক এবং সম্পূর্ণ তৈরির সঙ্গে। এবার আপনি চিন্তা করুন যে আপনি কি বাজারের উপর নিচেটিকে নিজ সবসময়ের জন্য কাবুতে কন্ট্রোলে রাখতে পারেন? আপনি কি ডিসিপ্লিনের সঙ্গে ইনভেস্ট করতে পারেন, বা ভাবনাতে এসে সবসময়ের জন্য বই চলে যান, ইমোশন আপনার মধ্যে চলে আসে? এই অধ্যায়টি খুব কঠিন এবং খুব ইম্পর্টেন্ট একটি সত্য কথা আপনাকে বলে যে ধনী হবার জন্য সবথেকে বড় গুণ হচ্ছে এইটি, অনুশাসন। যদি আপনি নিজের ভাবনাটিকে ইমোশনটিকে কন্ট্রোল করতে পারেন, লং টার্মের চিন্তাভাবনা রাখতে পারেন এবং নিজের প্ল্যানিংয়ের পরে যদি আপনি দাঁড় হয়ে থাকেন, তাহলে কোনো শক্তিই আপনাকে আর্থিক সফলতা থেকে মোটেই স্টপ করতে পারবে না। অধ্যায় 9, সরলতার কিছু সুন্দরতা, জটিলতা কোনো বোঝাকে কামাল করে দেয়। আজকের সময় বিশ্বের লোকেরা যে জায়গাতে বেশি টেকনিক্যাল শব্দ এবং ভারী কিছু প্ল্যানিংয়ের সঙ্গে সবসময়ের জন্য প্রভাবিত হয়। ওয়ারেন বাফেটের চিন্তা সবসময় ঠিক এর উল্টো ছিল। উনি সবসময়ের জন্য এই কথাটি বলেছে যে আপনি যদি কোনো ইনভেস্টিকে কোনো একটি পেপারে কোনো বাচ্চাকে যদি বোঝাতে না পারেন, তাহলে আপনি নিজেও ওটিকে মোটেই বুঝতে পারবেন না। এই অধ্যায়ের মধ্যে লেখক একটি খুবই ইম্পর্টেন্ট কথা সবসময়ের জন্য বলেছে। ইনভেস্টিকে ওই জায়গায় সফল করার জন্য ইম্পর্টেন্ট মোটেই নয় যে আপনি একটি জটিল কাউন্টিং সবসময়ের জন্য করুন, আপনি জিনিসটাকে খুব সরলই রাখেন। বাফেট এটি সবসময়ের জন্য ইনভেস্ট করতো যে রকেট সায়েন্স মোটেই না ইনভেস্টমেন্ট। উনি কোনো দিন ডেরিভেটিভস, ফিউচার্স বা হাই ট্রেডিংয়ের মধ্যে ইন্টারেস্ট মোটেই নেয়নি। ওনার পছন্দ সবসময়ের জন্য এরকম ধরনের বিজনেস রয়েছে যার মধ্যে সে খুব সহজের জন্য সেটি বুঝতে পারে যে সিজ ক্যান্ডিজ, কোকা কোলা বা ডেয়ারি কুইন, এগুলোর বিজনেস মডেল একদমই ক্লিয়ার ছিল। গ্রাহক সবসময়ের জন্য পছন্দ করা প্রোডাক্ট সবসময় ছিল, বিশ্বাস করা কিছু ব্র্যান্ড এবং কন্টিনিউ প্রফিট দেওয়া কোম্পানি। যে জায়গায় লেখক আমাদেরকে একটি ইন্টারেস্টিং কেস স্টাডি সবসময়ের জন্য দিয়েছে। বাফেট জিলেটের মধ্যে ইনভেস্ট করেছিল কারণ সে এটি জানতো যে লোকেরা প্রত্যেক দিন থেকে রোজ সঙ্গে শেভ করে এবং প্রত্যেক শেভের জন্য একটি নতুন ব্লেড সবসময়ের জন্য প্রয়োজন পড়বে। মানে হচ্ছে যে একটি নিয়মিত স্থায়ী ডিমান্ডের একটি প্রোডাক্ট। এটি একটি সহজ চিন্তাটি ওনাকে এমন একটি বিজনেস চয়েস করতে সবসময় চান্স করতো এবং সাহায্য করতো যে যার মধ্যে দীর্ঘকালিক লাভ রয়েছে। এই অধ্যায়ের মধ্যে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন সবসময়ের জন্য ওঠে যে আমরা কি প্রায় ইনভেস্টটিকে এত কঠিন সবসময় করে দিই যে নিজেই তার মধ্যে উলঝে যাই? আমরা কি বেশি চার্ট, বেশি টিপস এবং বেশি শোরের মধ্যে নিজেকে সবসময়ের জন্য প্রেস করে দিই? বাফেটের চিন্তা সবসময়ের জন্য বলে যে আসল বুদ্ধিমানী জটিলতার মধ্যে মোটেই নয়, একদম স্পষ্টর মধ্যেই থাকে। যখন উনি বেঞ্জামিন গ্রাহামের একটি ইন্টেলিজেন্ট ইনভেস্টর বইটি পড়েছিল, তখন এটি শিখেছিল যে যদি আপনি কোনো কোম্পানির কাউন্টিং তার একটি মূল সিদ্ধান্ত যেমন প্রফিট, অ্যাভেলেবিলিটি, গ্রোথ, ব্র্যান্ড ভ্যালু এবং ডেপথের আধারের পরে সবসময় করেন, তাহলে বাকি সব শোটি ওই জায়গায় ফালতু হয়ে যায়। এই অধ্যায়টি খুব গভীর শিক্ষা দেয়। সফলতা পাওয়ার জন্য আপনাকে সুপার ইন্টেলিজেন্ট হবার মোটেই প্রয়োজন নেই, শুধুমাত্র কিছু কমন সেন্স এবং কিছু ধৈর্যের প্রয়োজন হবে। যদি আপনি জিনিসগুলিকে খুব সহজ করে একটু চিন্তা করেন, তাহলে ইনভেস্ট আপনাকে মোটেই ভয় দেবে না, আসলে আপনার সবথেকে একটি গভীর বন্ধু হয়ে যাবে। তাহলে চিন্তা করুন যে আজকের থেকেও আপনি নিজের নির্ধারণটিকে খুব সরল, স্পষ্ট এবং ব্যবহারিকভাবে করতে পারবেন। অধ্যায় 10, নিজের লিমিটেশনটিকে জানার চেষ্টা করুন। না বলো একটি টেকনিক, একটি স্কিল। চিন্তা করুন যে আপনি যদি কোনো ক্রিকেট খেলতে চান, তাহলে আপনি রেসলিংয়ের রিংয়ে যদি পড়ে যান, তাহলে কি আপনি জিততে পারবেন? মোটেই না। এই কথাটিও ইনভেস্টের মধ্যে সবসময়ের জন্য অ্যাপ্লাই হয়। ওয়ারেন বাফেট সবসময়ের জন্য এই সিদ্ধান্তটিকে এবং এর পরে বিশ্বাস করেছে যে সবসময়ের জন্য নিজেকে জানুন, নিজের লিমিটেশনটিকে বোঝার চেষ্টা করুন এবং তার মধ্যেই নির্ধারণা নিন। এই অধ্যায়ের মধ্যে লেখক সবসময়ের জন্য এই কথাটি বলেছে যে কীভাবে বাফেট নিজের ইনভেস্ট জীবনের মধ্যে সার্কেল অফ কম্পিটেন্সের অবধারণাটিকে সবসময় আপন করেছে। শুধু ওই ক্ষেত্রের মধ্যে ইনভেস্ট করেছে যার মধ্যে সে খুব ভালোভাবে ওইটি বুঝতে পারে। বাজারের মধ্যে প্রত্যেক দিন শত শত কোম্পানি সবসময় সামনে চলে আসে। টেকনোলজি, ফার্মা, এনার্জি, স্টার্টআপ, ক্রিপ্টোকারেন্সি এবং না জানি কী কোম্পানি রয়েছে। লেখক বাফেটের মধ্যে প্রত্যেক ট্রেন্ডটিকে ধরার চেষ্টা মোটেই করেনি। তারা কোনো ডাউট ছাড়া এই কথাটি বলেছে যে আমরা মোটেই জানি না টেকনোলজি কিভাবে কাজ করছে,
আমি যে ওর মধ্যে পয়সা কেন লাগাবো। যখনই বাকি লোকেরা .com বাবলের মধ্যে সবসময় উলঝে থাকতো, বাফেট শান্তির সঙ্গে নিজের বর্ডারের মধ্যে টিকে থাকতো এবং শেষে সে বিজেতা বের হলো। এই অধ্যায়ের মধ্যে আর একটি ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং উদাহরণ সবসময়ের জন্য দেখা যায়। যখন অ্যামাজন এবং গুগলের মতো কোম্পানি টপ আকাশ সবসময়ের জন্য টাচ করছিল, তখন বাফেট তাকে কয়েক বছর পর্যন্ত ছুঁয়েছিল না, শুধুমাত্র এই কারণে যে তারা নিজেরাই এটি বিশ্বাস করত যে তাদের এই বিজনেস মডেলটি সম্পূর্ণভাবে বুঝতে মোটেই পারে না। চিন্তা করুন যে বিশ্বের সবথেকে সফল ইনভেস্টর ওইসব কোম্পানিগুলিকে ওই জায়গায় না বলে দিয়েছে যারা আরব ডলারের প্রফিট সবসময় দিত, কিন্তু এই না বলাটিও তাদের একটি ক্ষতির মধ্যে সবসময়ের জন্য ঠেলে দিত। লেখক সবসময়ের জন্য বলে যে মানুষ যখন নিজের সীমানাটিকে ওই জায়গায় বুঝে যায় তখনই সে খুব মহান হয়ে যায়। এই ইনভেস্টমেন্টটি বিশ্বের সব থেকে একটি না দেখা এবং সব থেকে শক্তিশালী একটি নিয়ম। প্রত্যেক সুযোগের পরে না পড়ে শুধুমাত্র ওইটি আপনি খেলার চেষ্টা করুন যেটিকে খেলতে আপনি খুব ট্যালেন্টেড রয়েছেন। এবং বাফেট সবসময়ের জন্য এই কথাটি বলতো যে উনি প্রত্যেক দিন শুধুমাত্র একটি দুটো সুযোগ দরকার, যেটি যেটি ওনার সীমানার মধ্যে আসতো। বাফেট এই কথাটা বলেছে যে ওনাকে প্রত্যেক দিন একটি দুটো সুযোগ ভালো দরকার, যখন ওটিও তার একটি নিজের দায়রাতে আসে। এবার নিজে চিন্তা করুন যে আপনি কি প্রত্যেক নতুন স্কিম, নতুন টিপসওয়ালা কল, প্রত্যেক ভাইরাল স্টকের পিছনে সবসময়ের জন্য যান, বা আপনি সত্যি কি এটি চিন্তা করেন যে কোন বিজনেসটি আপনার জন্য এবং নিজের বোঝার ভিতরে আসে। এই অধ্যায়টি আমাদেরকে এটি শেখায় যে না বলা একটি দুর্বলতা মোটেই নয়, আসলে পরিপক্কতার একটি চিহ্ন। যত সময় পর্যন্ত আমরা নিজের সীমানার মধ্যে নির্ধারণা নিতে থাকব, আমরা ভুল থেকে সবসময়ের জন্য বেঁচে থাকব এবং স্ট্রং বুনিয়াদের পরে সবসময়ের জন্য আগে বেড়ে চলে যাব। অধ্যায় 11, ধৈর্য একটি দৌড় মোটেই না, একটি লম্বা জার্নি। এই অধ্যায়ের মধ্যে লেখক আমাদেরকে এমন একটি শক্তির সঙ্গে সবসময় সাক্ষাৎ করিয়েছে যেটি শুনতে খুবই সাধারণ সবসময়ের জন্য মনে হয়, কিন্তু কামিয়াবির সবথেকে স্ট্রং একটি নিব। ধৈর্য ওয়ারেন বাফেটের একটি জীবন এবং ওনার ইনভেস্টমেন্ট দর্শন এই শব্দের পরে সবসময়ের জন্য টিকে রয়েছে। উনি কোনো সময়ের জন্য শেয়ার বাজারের মধ্যে এমন একটি মাঠ মোটেই মনে করেনি যেটিকে খুব দ্রুত গতিতে যাওয়া একটি লোক মনে করবে। উনি এটিকে একটি বাগিচার মতো সবসময়ের জন্য দেখেছে, যেটিকে বীজ রোবার পরে পানি দেওয়া, ধূপ এবং সময় সবসময় দেওয়া খুব ইম্পর্টেন্ট, কারণ ফলটি যেন ওই জায়গায় পরিপক্ক হয়। লেখক এই কথাটি বলেছে যে বাফেটের সফল ইনভেস্টমেন্টের মধ্যে বেশিরভাগ স্টার্টিং বছরের মধ্যে বেশিরভাগ লাভ মোটেই দেয়নি, কিন্তু বাফেট ওটিকে ওই জায়গায় বিক্রি করার গতি এবং জলদি মোটেই করেনি। কোকাকোলা, আমেরিকান এক্সপ্রেস এবং ওয়াশিংটন পোস্টের মতো কিছু স্টকের মধ্যে উনি দশক ওই জায়গায় ইনভেস্ট করেছে এবং ওই জায়গায় জাদু হয়েছে, কম্পাউন্ডিংয়ের জাদু। যে পয়সা আগের থেকে আস্তে আস্তে করে বেশি বেড়েছে, ওইটি সময়ের সঙ্গে একটি বড় সম্পত্তিতে পরিবর্তন হয়েছে। একবার উনি এই কথাটি বলেছিল যে স্টক মার্কেট একটি উপকরণ, যেটি ইচ্ছুক সঙ্গে ধৈর্যবানের সঙ্গে পয়সা ট্রান্সফার করার জন্য, মানে যেসব লোকেরা খুব দ্রুত গতিতে জলদবাজি করে তারা ওই জায়গায় পয়সা হেরে যায়, এবং যারা খুব ধৈর্য নিয়ে থাকে, পেশেন্স নিয়ে থাকে, তারা ওই জায়গায় যেতে। এই অধ্যায়ের মধ্যে লেখক একটি ইন্টারেস্টিং কথাও সবসময়ের জন্য বলেছে। বাফেটের একটি ইনভেস্টর বন্ধু এই কথাটি বলেছিল, তুমি এত পয়সা কিভাবে উপার্জন করেছো? বাফেট ওই জায়গায় হেসে এই কথার উত্তর দিল যে আমি শুধু সঠিক জায়গার জন্য বসেছিলাম। যত সময় পর্যন্ত সবাই ভাগতে থাকে, যত সময় পর্যন্ত তারা থেকে না গেছে। এই কথাটি ওনার লাইফের একটি মূল মন্ত্র সবসময় রয়েছে। বাফেটের একটি ইনভেস্টর ফ্রেন্ড ওনাকে বলল, তুমি এত পয়সা কিভাবে তৈরি করে নাও? বাফেট ওই জায়গায় হেসে একটি কথার উত্তর দিল যে আমি শুধুমাত্র সঠিক জায়গা পর্যন্ত বসেছিলাম, যত সময় পর্যন্ত সবাই ওই জায়গা থেকে পালিয়ে না যায় বা তারা থেকে না যায়, কষ্টে না হয়ে যায়। এই কথাটি ওনার জীবনের একটি মূল মন্ত্র ছিল। বসে থাকো, বোঝো এবং তৎসময় পর্যন্ত ওই জায়গায় ওয়েট করো যত সময় পর্যন্ত সঠিক একটি সুযোগ না আসে। এই জায়গায় একটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ওই জায়গায় উঠে আসে, আমাদের মধ্যে কি এত পরিমাণে ধৈর্য রয়েছে যে আমরাও কোনো স্টক বা বিজনেসকে ওই জায়গায় সময় দেওয়ার সাহস সবসময় রাখি, বা আমরা কিছু সপ্তাহের মধ্যে সবসময় ফল চাই, রেজাল্ট চাই?
বাফেটের ধৈর্য ওই জায়গায় শুধুমাত্র ওই স্টক পর্যন্ত সীমিত মোটেই ছিল না। ওই জায়গায় নিজেকেও ওই জায়গায় সময় দিল। 11 বছরের বয়সে উনি প্রথম স্টক কিনেছিল, কিন্তু আরবপতি হবার জন্য ওনাকে 50 থেকে বেশি বছর লেগে গেছে। আজকের সময় যখন লোকেরা 6 মাসের মধ্যে কোটিপতি হবার সবসময়ের জন্য স্বপ্ন দেখে, বাফেটের কথা ওই জায়গায় একটি ঠান্ডা পানি সবসময়ের জন্য ওই জায়গায় দেয়, তার সঙ্গে একটি নতুন আশাও ওই জায়গায় দেয়। এই জায়গায় এই অধ্যায়টি আমাদেরকে এটি শিখায় যে আসল ধনী তাৎকালিক লাভ থেকে মোটেই নয়, আসলে লম্বা সময় পর্যন্ত সঠিক নির্ধারণের পরে টিকে থাকলে আসে। ধৈর্য একটি এরকম ধরনের ইনভেস্টমেন্ট যেটি মোটেই দেখা যায় না, কিন্তু সব থেকে বেশি রিটার্ন সবসময়ের জন্য দেয়। অধ্যায় 12, সংযম, লালচ, ভয় এবং ভয় থেকে একদম উপরে উঠে আসুন। যদি এটি একটি যুদ্ধের মাঠ হয়, তাহলে তার মধ্যে সবথেকে ডেঞ্জারাস শত্রু আর কেউ না, আসলে আমাদের নিজের মনের এবং নিজের ব্রেনের ভিতরেই থাকে। এই অধ্যায়ের মধ্যে লেখক আমাদেরকে এই কথাটি বলেছে যে ওয়ারেন বাফেটের সবথেকে বড় শক্তি ওনার ব্রেনের ভিতরে থাকা বোঝা মোটেই নয়, আসলে ওনার ব্রেনের মধ্যে কন্ট্রোল রাখা একটি টেকনিক ছিল, একটি সংযম ছিল। উনি এই কথাটি বারে করে বলেছে, যদি আপনি ফিলিংটিকে, ইমোশনটিকে নিজের কন্ট্রোলে না রাখতে পারেন, তাহলে আপনি পয়সাটিকে ওই জায়গায় সামলাতে পারবেন না। বাজারে দুটি সবথেকে বড় শক্তি সবসময় খেলে, ভয় এবং লোভ। যখন মার্কেট পড়ে তখন ভয় লোকেদেরকে বিক্রি করার জন্য খুব মজবুর করে দেয়, এবং বাজার যখন উপরের দিকে যায় তখন লোভ ওটিকে কোনো কিছু চিন্তা না করে সবসময় কেনার জন্য খুব উৎসুকতা দেয়। কিন্তু বাফেট এই দুটি ভাবনা থেকে একদম উপরে উঠে গিয়েছিল। উনি সবসময় বলেছে যে যখন সব লোকেরা ভয় পায় তখন একটু লোভ করুন, এবং যখন সবাই লোভ করে তখন একটু ভয় পান। একটি উদাহরণ নিন, 2008 সালের আর্থিক সময়তে যখন প্রত্যেক ইনভেস্টর নিজের স্টকটি বিক্রি করতে লেগে গিয়েছিল, তখন বাফেট আমেরিকি কোম্পানিতে আরব টাকা অর্জন করেছিল এবং ইনভেস্টও করেছিল, কারণ উনি জানতো যে ভয়ের পরিবেশে আসল সুযোগ সবসময়ের জন্য লুকিয়ে থাকে। আর ওইটি হলো বাজার পুনরায় উঠল, আর উনি যে কোম্পানিতে ইনভেস্ট করেছিল ওই কোম্পানি খুব ভালো রিটার্ন দিয়েছিল। লেখক আরেকটি ইন্টারেস্টিং উদাহরণ ওই জায়গায় বলেছে, যখন টেসলা এবং বিটকয়েনের মধ্যে হঠাৎ করে একটি বুম এসেছিল, তখন সব লোকেরা তার মধ্যে ফলিং হওয়া শুরু করলো। প্রত্যেক ব্যক্তি শুধুমাত্র একটি কথা সবসময় বলেছিল যে ফোমো হচ্ছে, কিছু মিস ওই জায়গায় করবে না। কিন্তু বাফেট ওই জায়গায় না কোনো পয়সা লাগিয়েছিল, না কোনো আফসোস করেছিল, কারণ উনি ট্রেন্ড নয়, আসলে ভ্যালুটিকে ওই জায়গায় দেখেছিল। উনি নিজের ব্রেনটি ওই জায়গায় ঠান্ডা রাখলো এবং নিজের সিদ্ধান্তের পরে, এবং তার সঙ্গে কোনো সময়ের জন্য সন্ধি করলো না, ডিল করলো না। এবার চিন্তা করুন যে আমরা কি এত বেশি পেশেন্স রাখতে পারি? আমরা কি আমাদের ভয় এবং লোভটিকে ওই জায়গায় চিনতে পারি? বা আমরা প্রত্যেক গ্রো বা প্রত্যেক টুইটার ট্রেন্ডটি দেখে নিজের পোর্টফোলিওটিকে ওই জায়গা থেকে নাড়িয়ে দিই? এই অধ্যায়ের মধ্যে এর আসলে একটি সারাংশ এটি যে ধনী হওয়া শুধুমাত্র একটি বুদ্ধিমানের সঙ্গে নয়, আসলে পেশেন্সের সঙ্গে আসে। বাফেট সবসময়ের জন্য এই কথাটি বলেছে যে শেয়ার মার্কেটের মধ্যে সফল হবার জন্য আইকিউ বেশি নয়, আসলে কিউ ইমোশন ইন্টেলিজেন্স বেশি পরিমাণে প্রয়োজন। যে নিজের ইমোশনটিকে কন্ট্রোল করতে পারবে সেই লম্বা সময় পর্যন্ত এই জায়গায় জিতে থাকতে পারবে। তাহলে এটি ছিল এই বইয়ের 12টি অধ্যায়, যার থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। তাহলে এবার প্রশ্ন এটি মোটেই নয় যে ওয়ারেন বাফেট কি করেছে, আসলে প্রশ্ন এইটি যে আমরা কি করতে পারবো। আমরাও কি নিজের খরচাটিকে একটু কন্ট্রোল করে ইনভেস্ট করতে পারবো? আমরাও কি নিজের প্রত্যেক নির্ধারণের আগে 2 মিনিট ওই জায়গায় চিন্তা করতে পারবো যে এটি ইনভেস্ট রয়েছে বা একটি বরবাদি? বাফেট আমাদেরকে শুধুমাত্র শেয়ার মার্কেটের রাস্তা মোটেই দেখায়নি, শুধুমাত্র আমাদেরকে শিখিয়েছে যে ধৈর্য, অনুশাসন এবং বুদ্ধিমানের সঙ্গে লাইফটিকেও যেন আমরা সামলাতে পারি। উনি এই কথাটি বলেছে যে রিস্ক তখন হয় যখন আপনি এটি জানতে পারেন না যে আপনি কি করছেন। তাহলে আসুন আজ থেকে প্রত্যেক নির্ধারণা জানকারী এবং বুদ্ধিমানের সঙ্গে নেবেন। তাহলে ফ্রেন্ডস, এইটি ছিল আজকের এই বইয়ের একটি সামারি। আর আপনারা সবাই ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে সবসময় বাড়তে থাকুন, চলতে থাকুন। ধন্যবাদ।